এটা হচ্ছে চ্যাপ্টার 3। আচ্ছা, চ্যাপ্টার 3 তো মনে হয় টুকটাক জিনিস মাথায় থাকার কথা। তুমি কি চ্যাপ্টার 4 দেখছো? জি ভাই, চ্যাপ্টার 4 দেখা হয়েছে। চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 বেশি নাই। হ্যাঁ, পুরো আজকে এগুলো সবগুলাই দেখবো মোটামুটি। চ্যাপ্টার 3 দিয়ে শুরু করি। আচ্ছা কোশ্চেন জাস্ট করা কি চাইছে এই জিনিসটা বুঝার ট্রাই করবো আর কি। সো ক খ বাদ দিয়ে স্ক্রিন অফ হয়ে আগে গ আছে। আর স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন তো শেয়ার এখন করছি। দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। নেটের ডিস্টার্বেন্স আছে। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা গ আর ঘ নাম্বারটা একটু ফোকাস করি, দেখি কি চাইছে। তো এখানে প্রথমটাতে এ কোম্পানির নাম, লোহার আকরিক, আকরিক H2S, ট্রাইটেশনে ব্যবহৃত বিকারক দিছে। আচ্ছা, দেখো দুইটা কোম্পানির নাম বলছে, দুইটা কোম্পানি লোহার আকরিক থেকে তোমার সম্ভবত লোহাটা হচ্ছে এক্সট্রাক্ট করে। এখন এ কোম্পানি জি হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করে এক্সট্রাক্ট করে, আর বি কোম্পানি হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট ইউজ করে। এটা বলে দিছে, সাথে হচ্ছে ওগুলার মাত্রাগুলা দিয়ে দিছে। তো বলছে উদ্দীপকের এ কোম্পানিতে ব্যবহৃত বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করে দেখাও। এই জায়গায় যেটা হইছে, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করে দেখাইতে বলছে। এটা মানে হচ্ছে তোমাকে এখানে জারণ বিজারণ বিক্রিয়াটা দেখাইতে বলছে। এখানে লোহার আকরিক ছিল, মানে কি Fe2+ Fe3+। এই কোম্পানি বিক্রিয়া করছে কে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট পারম্যাঙ্গানেট কিসের উপস্থিতিতে? দেখো, সালফিউরিক অ্যাসিড যোগ করার পরে, মানে অ্যাসিডের উপস্থিতিতে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দুইটা কন্ডিশন ছিল, একটা ক্ষারীয় একটা অ্যাসিডিক। অ্যাসিডিক। মনে পড়ে জারণ বিজারণে? জি ভাই, ক্ষারীয় থাকলে জি ভাই। একরকম হইতো, অ্যাসিডিক হইলে একরকম হইতো। একটু দাঁড়াও তো, আমি একটা ফোন করি। আচ্ছা ওকে, তো এখানে হচ্ছে বলছে এই কোম্পানিতে ব্যবহৃত বিক্রিয়কটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমাধা করো। সিম্পলি হচ্ছে এখানে তোমাকে এখন ফেরাসের সাথে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে জারণ বিজারণটা আছে এটা দেখাইতে হবে। জারণ বিক্রিয়া আলাদা হবে, বিজারণ বিক্রিয়া আলাদা হবে, দেন দুইটা যোগ করবা। যোগ করার পরে সমতা যেটা আমরা করি ওইটা করে দেখাইতে হবে। ঠিক আছে? জি ভাই। ওইটাই চাইছে এখানে। দেন বলছে উদ্দীপকের কোন কোম্পানির আকরিক হতে আয়রন উৎপাদন বেশি লাভজনক হবে। এখানে তোমাকে পরিমাণটা বের করতে হবে। বুঝছো, দুইটা কোম্পানির দুইটা আলাদা ইয়া দিছে।
প্রথমে এর ক্ষেত্রে মানে এর যে পরিমাণ হবে মানে আকরিক বিশুদ্ধতার পরিমাণ বের করে নিতে হবে, দেন কোম্পানি বি এর আলাদা হবে। হ্যাঁ, এখানে তোমাকে পরিমাণ দিয়ে খেলতে হবে, কারণ এখানে তোমাকে বলছে গাণিতিক ভাবে দেখাও, তাই না? গাণিতিক ভাবে দেখানো মানে তোমাকে এখানে ম্যাথমেটিক্স দিয়ে কথা বলতে হবে। তো এখানে তোমাকে এ কোম্পানির লোহার আকরিকের বিশুদ্ধতা আর বি কোম্পানির লোহার আকরিকের বিশুদ্ধতা দেখতে হবে, রাইট? জি বিশুদ্ধতা ভাই। দেখা বলতে তোমার কতটুকু লোহার মধ্যে কতটুকু আছিল আর কি। ধরো তুমি এখানে আকরিক নিছো 10 গ্রাম, 10 গ্রামের মধ্যে অ্যাকচুয়ালি লোহা কতটুকু আছে এটা বের করা এ কোম্পানির আর বি কোম্পানির। যার হচ্ছে 10 গ্রামের মধ্যে বেশি লোহা থাকবে সে বেশি লাভজনক হবে। ধরো একজনের 10 গ্রামের মধ্যে 5 গ্রাম আসলো, আরেকজনের 3 গ্রাম আসলো, তাইলে যার 10 গ্রাম থেকে আমি 5 গ্রাম পাইতেছি সেটা বেশি ভালো, কারণ ওর বিশুদ্ধতাও বেশি হবে। জি ওইটা বের করতে হবে। তো এখানে তফাৎটা কোথায় হবে? ফেরাসের এখানে তো কোনো তফাৎ হবে না। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জন্য একটা ভ্যালু চেঞ্জ হবে, আর তোমার পটাশিয়াম ডাইক্রোমেটের জন্য একটা ভ্যালু চেঞ্জ হবে, বাকি ক্লিয়ার কাট অঙ্ক। বুঝছো? জি ভাই। আমরা তো এই অঙ্কগুলো করছি, আমরা ঐকিক নিয়মেও হ্যাঁ করছি। এটা আমরা জানি ধরো কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিলে তোমার 1 মোলের সাথে ফেরাস সালফেট কয়টা লাগে, বিক্রিয়া দেখলে বুঝতে পারবা। 2টা পটাশিয়াম পারমাণুর সাথে 10টা ইয়া করে, তাহলে 1 মোলের সাথে এটার 5 মোল বিক্রিয়া করবে, কারণ 5টা ইলেকট্রন আদান প্রদান হয়। তো ওখান থেকে আমরা বের করতে পারবো কতটুকু লোহা পাবো। তো এটা সহজ ছিল আর কি। এই দেখো, এখানে হচ্ছে তোমার 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট, 10 মোল ফেরাস সালফেট। এখান থেকে তোমার ফেরাসের পরিমাণ বের করে দেন আলটিমেটলি বিশুদ্ধতা বের করছে। সেম বি কোম্পানির জন্য সেম করছে। এটা তোমাকে একদম এই প্রসেসই করতে হবে এরকম না, আমরা যেভাবে অঙ্ক করছি ওভাবে করলেই হবে। বুঝছো? অঙ্ক তুমি নিজের মতো করে করবা, মানে বই এখানে এভাবে সলভ করছে দেখে তোমাকে এভাবে করতে হবে ঐকিক নিয়মে, এরকম কোনো ধরা বাঁধা নিয়ম নাই। তুমি জাস্ট অ্যামাউন্টটা বের করে বিশুদ্ধতা দেখাইতে পারলেই হলো। পরেরটাতে কি বলছে দেখি। দুইটা মিশ্রণ দিছে, পাত্র এতে উইক অ্যাসিড আছে 200 ml 0.2 মোলার। সেকেন্ড পাত্রে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক পটাশ 130 ml আছে। বলছে উদ্দীপকের বি পাত্রের দ্রবণকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে এ পাত্রের সম্পূর্ণ দ্রবণের প্রয়োজন হইলে দ্রবণের দ্রবীভূত KOH এর পরিমাণ কত? কিভাবে বের করবা? প্রশমিত হলে এ পাত্রের সম্পূর্ণ দ্রবণের কে ও এই। প্রথমটা কি? এ পাত্রে কি আছে? একটা অ্যাসিড আছে। হ্যাঁ বি পাত্রে কি আছে? একটা ক্ষার আছে। ক্ষার আছে। সম্পূর্ণ প্রশমিত করছে, পুরাটা। একদম ফুললি প্রশমিত হয়ে গেছে। তাই তোমাকে আগে কি প্রশমন বিক্রিয়াটা লিখতে হবে, যেহেতু প্রশমনের জিনিস আসতেছে। প্রশমন বিক্রিয়া কেমন হবে? এখানে তোমাকে এখন সমতা করতে হবে। প্রথম সমতা, হ্যাঁ। এই যে এই দুইটা মিলে সংঘটিত বিক্রিয়া এটা যেটা কি? হবে আর কি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা কি জিনিস? এটা হচ্ছে তোমার কোনটা ভাই? HOOC COOH, এটা এটা না? এইটা কার সাথে, এটার সাথে কি আসবে? এটার সাথে কস্টিক কস্টিক। পটাশ যোগ করব। যোগ করে তোমার কি তৈরি হবে? পানি তৈরি হবে। আর এখানের এই হাইড্রোজেন গুলার জায়গায় প্রতিস্থাপন হবে। পটাশিয়ামটা হাইড্রোজেনের জায়গা সরায় নিবে, আর তোমার এই হাইড্রোজেনের জায়গাটা পটাশিয়াম দখল করে নিবে। হুম, তাইলে এখানে সমতা হুম। করবে। 2টা হাইড্রোজেন, এখানে ধরো 2, ওকে। অক্সিজেন পটাশিয়াম, 2টা পটাশিয়াম,
হাইড্রোজেন 4টা, হাইড্রোজেন 4টা, অক্সিজেন 2টা, অক্সিজেন 2টা। এটা তোমার সমতাকরণ বিক্রিয়া, তোমার সমতা নাম। এবার তোমাকে বের করতে হবে উদ্দীপকের বি পাত্রের দ্রবণকে সম্পূর্ণ প্রশমিত করতে এ পাত্রের সম্পূর্ণ দ্রবণের প্রয়োজনীয়তা হইলে দ্রবীভূত KOH এর পরিমাণ বের করতে বলছে। দেখো বি পাত্রের দ্রবণকে সম্পূর্ণ প্রশমিত করব, মানে এখানে যে 200 ml আছে আর 0.1 মোলার আছে, এটাকে সম্পূর্ণভাবে প্রশমিত করতে হবে, তাই না? প্রশমিত করতে এ পাত্রের পুরা, আচ্ছা ওয়েট ওয়েট, বি পাত্রেরটাকে, এইটাকে প্রশমিত করতে এটা সম্পূর্ণ দ্রবণ লাগে। ওকে, লাগলো। তো এবার KOH এ কত, ওই দ্রবণে KOH কতটুকু ছিল এটা তোমাকে বের করতে বলছে। তো এটা বের করবা তুমি কিভাবে? কিভাবে বের করবা? বলো, সবগুলো মাথায় আসে কিছু? মাথায় আসে কিছু? সম্পূর্ণ কে হয়েছে পরিমাণ। হুম, আসে না? এটা আমরা প্রথম বিক্রিয়াতে কি কি ফর্মুলা পড়ি? C1 V1 B1 CAVA B1 is C2 equal to B2 C2। হ্যাঁ, জি ভাইয়া। মানে এর আগে হচ্ছে একটা কনস্ট্যান্ট থাকে AB, AB। একটা হ্যাঁ, কনস্ট্যান্ট থাকে, এখানে একটা এখান কনস্ট্যান্ট থেকে থাকে, একটা ঘনমাত্রা বের করে নিতে হবে। তাই না? ওই কনস্ট্যান্টটা কই থেকে আসে? এই যে সমতা থেকে আসে, টমেটো করে। ঠিক না? জি ভাইয়া, বুঝছি ভাইয়া। তাইলে এখান থেকে তুমি কি বের করতে পারবা? KOH এর, দেখো এখানকার ঘনমাত্রা ঘনমাত্রা তো দেওয়া নাই, এটাকে যদি বলি আমি CB, তাহলে তোমার CA আছে, VA আছে, VB আছে, কিন্তু CB টা নাই। এই CB টা আমি বের করতে পারবো ভাইয়া, না। এক মিনিট, আমার ভাবি কল দিচ্ছে, এক মিনিট। হ্যালো, হ্যালো ভাইয়া, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা CB টা বের করতে পারবো, তাই না? কে হয়েছে ঘনমাত্রা। KOH এর ঘনমাত্রাটা বের করতে পারবো, কিন্তু চাইছে কি? চাইছে হচ্ছে পরিমাণ চাইছে। কে পরিমাণ কেমনে হয়েছে বের করে? পরিমাণ কেমনে বের করে? এটা সূত্রের মাধ্যমে ডাব্লিউ ইকুয়াল টু W is equals to, ডাব্লিউ এস ভি এম ডিভাইডেড বাই 1000। সূত্রগুলো তাইলে তুমি কি পাবা? মনে রাখো। এখান থেকে ডাব্লিউ মান পাওয়া ধরো যাবে। 1 মোলার যেটা আমি পাবো, ধরো আমি এখান থেকে পাইলাম, এটা হচ্ছে সাপোজ 0.2 মোলার। জি 0.2 মোলার মানে কি? 1000 মিলিলিটারে থাকে হচ্ছে 0.2 মোল। মোলার 0.2 একে। মোল মানে KOH এর এখন 0.2 মোল কত হয়, ওই অ্যামাউন্টটা গ্রামে নিলাম ধরো, জি তাই না? এভাবে জি বের করবা। হ্যাঁ, তো আমি হচ্ছে জিনিসটা কিভাবে বের করে আর কি, আমি এটা বলতেছি। মানে ধরো আহ, আমার এটাকে গ্রামে নিলেই তো আমি অ্যামাউন্টটা পেয়ে যাচ্ছি আলটিমেটলি। হ্যাঁ। তাইলে আমি বের করবো আলটিমেটলি কত, 130 ml এ একে কত, 130 0.2 কত। মোলারে কত গ্রাম থাকে, এটা বের করবো আমি। জি এটাই তো চাইছে। জি ভাই। ওকে, এটা কি আরো সহজে করা যায়? কি মনে হয়? হুম, আর কেমনে পেঁচায় ভাই? পেঁচায় না করে এটাকে কি আরো সহজে করা যায়? চিন্তা করো তো। উম,
মানে সূত্র এটা ছাড়াবে আর ওর মাধ্যমে হুম, না না, এই যে দুইটা আলাদা ফর্মুলা তুমি ইয়া করলা, এটা না করে তুমি কি হচ্ছে একটা সিঙ্গেল ফর্মুলা দিয়ে এটা করতে পারো? সিঙ্গেল একটা ফর্মুলা দিয়ে হুম, উম, কেমনে করা যাবে ভাই? চিন্তা করো। মাথায় আসতেছে না ভাই, আর কেমনে করা যায়? কি হবে এটা? এটা এটা আমরা ইয়া দিয়ে করতে পারি। উম, মাথায় আসতেছে না, একটা কি যেন মাথায় আসবে আসবে করে আসতেছে না। আচ্ছা, আমার মাথায় আসছে, আমি বলতেছি। কি যেন একটা মাথায় আসতেছে, এবার বলতে পারতেছি না। ওকে। পাত্র ঘ নাম্বার, পাত্র এ দ্রবণ থেকে বি এর দ্রবণ দ্বারা ট্রাইটেট মানে ট্রাইট্রেশন এটা বুঝাচ্ছে। ঘ নাম্বারটা দেখবো এখন, দাঁড়াও পড়ি। এটা গেল। আচ্ছা, পাত্র এ এর দ্রবণকে পাত্র বি এর দ্রবণ দ্বারা ট্রাইটেট করতে উপযোগী নির্দেশক, কোন নির্দেশকটা উপযোগী হবে এটা বের করতে বলছে। এখানে তোমাকে ওই যে ফেনফথেলিন ট্যালফথেলিন এটা দেখতে হবে যে কোনটা কি। এখানে অ্যাসিডটা হচ্ছে মৃদু অ্যাসিড, কিন্তু ক্ষারটা হচ্ছে তীব্র ক্ষার। সো তীব্র ক্ষার আর মৃদু অ্যাসিডের জন্য তুমি যেটা ইউজ করো ওইটার এক্সপ্লেনেশনটা এখানে চাইছে। আমরা মনে হয় এই পার্টটুকু বাদ রাখছিলাম, জি ভাই, তাই না? এটা তো এটা আমরা দেখবো, দেখি। আমাদের এই পার্টটুকু হাইলাইট করা থাকলো। আমাদের এই চ্যাপ্টারে এই পার্টটুকু বাদ ছিল, আর চ্যাপ্টার 4 এ ওই লাস্টের ওই পার্টটুকু এখনো বাদ আছে। লাস্ট বাট এই দুইটুকু আমাদের কমপ্লিট করতে হবে। ওকে, এটা হচ্ছে আমরা একবারে দেখবো নি, সমস্যা নেই। কালকে বসবো দেখি। কালকে তুমি ফ্রি আছো? এগুলো কালকে ক্লিয়ার করে দেবো, এভাবে রেখে লাভ নেই। কালকে ভাই কখন? সকাল, বিকাল, দুপুর, রাত। জি ভাই ফ্রি আছি, আপনি যখন আমাকে জানাও বলেন। কখন করবা। আমি কালকে মোটামুটি সারাদিনই ফ্রি আছি ভাই। বিকাল না, বিকাল বাদে আর কি। হ্যাঁ, কালকে মোটামুটি সারাদিনই ফ্রি আছি, আপনি চাইলে সকালেও পড়বো রাতেও। তুমি যখন বলবা তখন পড়াবো, সমস্যা নেই আমার। বিকাল না বাদে আর কি। সকালে হলে সকালে কালকে শনিবার সকালে কয়টায়? 11টা 12টা। হ্যাঁ ভাই, সমস্যা নেই। ঠিক আছে, আমি নক দেবো। তো এখানে দেখি কি বলছে। একটা সেমিমোলার কস্টিক পটাশ দ্রবণ নিছে, আর একটা ডেসিমোলার মোলার দ্বিক্ষারীয় অম্ল নিছে। দ্বিক্ষারীয় অম্ল মানে বাম দিকেরটা এ পাত্র, ওখানে হচ্ছে কস্টিক পটাশ আছে, মানে KOH আছে 50 ml। সেমিমোলার, সেমিমোলার মানে কি 0.1 নাকি 0.5? সেমিমোলার, সেমিমোলার 0.5। 0.5 মোলার। আর ডান দিকের বি পাত্রটা হচ্ছে 250 ml ডেসিমোলার, মানে 0.1 মোলার। 0.1। দ্বিক্ষারীয় অম্ল, দ্বিক্ষারীয় অম্ল মানে যে দুইটা হাইড্রোজেন দিবে। সিম্পলি বলে ধরো সালফিউরিক অ্যাসিড, এটা একটা দ্বিক্ষারীয় অম্ল। জি, সো খাইতে এ গেলে তো পাত্রে বিদ্যমান হাইড্রোজেন দ্রবণের উপস্থিত থাকতে ঘনমাত্রা হবে। ppm এককে বের করো। ওকে, এ পাত্রের দ্রবণের ঘনমাত্রা ppm এককে বের করতে বলছে। এটা কিভাবে বের করে? ppm এ কিভাবে বের করে? পিপিএম, ppm মানে কি মিলিগ্রাম পার লিটার, রাইট? পিপিএম ppm মানে কি মিলিগ্রাম পার লিটার, তাই না?
মিলিগ্রাম পার লিটার না? জি হ্যাঁ, জি এটা ভাই। কি সেমি মোলার মানে 0.5 মোলার, ঠিক আছে? তাইলে কস্টিক পটাশের ভর কত? কে প্লাস ও প্লাস এইচ কত হয়? সে একটা 39 39 প্লাস 16 প্লাস 1 56। 56। তাইলে 0.5 মোলারে কতটুকু থাকে? 56 অর্ধেক 28। 28 গ্রাম। 28 গ্রাম কতটুকুতে? 0.5। পার লিটারে। কিন্তু আমার লাগবে কি, মিলিগ্রামে নিতে হবে। তাহলে গ্রামকে যদি আমি মিলিগ্রাম বানাই, 28,000 মিলিগ্রাম পার লিটার বা 28,000 ppm। ওকে, বুঝছো জি কি? ভাই। এটা ছিল হচ্ছে 0.5 মোল পার লিটার। মোল পার লিটারকে গ্রাম পার লিটার বানাইছি, এরপর মিলিগ্রাম পার লিটার বানাইছি, দেন ডিরেক্টলি লিখে দিছি ppm। ডান। এ পাত্র এবং বি পাত্রে দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে? কি করতে হবে এখানে? এখানে মনে করো আমরা এক ধরনের অঙ্ক করছিলাম যে পূর্ণভাবে প্রশমিত হচ্ছে কিনা এটা বের করতে হয় লিমিটিং বিক্রিয়ক থেকে। তো মানে জি দেখি ওর পুরাটুকুকে প্রশমিত করতে পারবে কিনা। সো আমাকে প্রথমে বিক্রিয়াটা লিখতে হবে। কার কার বিক্রিয়া? কস্টিক পটাশ আর দ্বিক্ষারীয় অম্ল। তো এখন আমাকে তো দ্বিক্ষারীয় অম্লটা বলে দেয় নাই, তাই না? না। ধরো আমি এটাকে এখন যে কোনো একটা দ্বিক্ষারীয় অম্ল ধরে নিতে পারি, অথবা আমি একটা রূপক হিসেবেও রাখতে পারি। ধরো আমি লিখলাম H2M, আমি এভাবেও লিখতে পারি, অথবা আমি হচ্ছে ধরে নিতে পারি এটা হচ্ছে ধরো সালফিউরিক অ্যাসিড, এভাবে ধরে নিতে পারি। H2SO4। বুঝছো? জি দেন আমি ওইটা দিয়ে প্রসেস করব, যেহেতু আমাকে বলে দেয় নাই, আমাকে জাস্ট ঘনমাত্রা দিয়ে দিছে। তো আমি হচ্ছে ওভাবেই প্রসেস করে আমাকে প্রথমে বিক্রিয়াটা লিখতে হবে। তো আমি যদি হচ্ছে ওভাবে লিখি, আমার বিক্রিয়াটা কেমন হবে এগুলো মুছে ফেলি, রেকর্ডিং হচ্ছে সমস্যা নাই। আমার বিক্রিয়াটা কেমন হবে? ধরো H2M, এটা আমার দ্বিক্ষারীয় অম্লটা, জি। এর সাথে KOH বিক্রিয়া করবে। কোন বিক্রিয়া। বিক্রিয়া? কি তৈরি হবে? H দুইটাকে সরায়ে K দুইটা ঢুকবে, আর তোমার আর H2O। H2 দুইটা সমতা করলে K দুইটা আছে, সো এটাও দুইটা হবে, এটা দুইটা হইলে এটাও দুইটা হবে। তারপর সমতা ডান। হাইড্রোজেন না, 4টা। এটা দুইটা হবে না। না ভাই, মিললো না তো হাইড্রোজেন। হ্যাঁ, এবার মিলছে। M একটা, হ্যাঁ হাইড্রোজেন দুইটা, পটাশিয়াম দুইটা। হ্যাঁ, এবার মিলছে। সো এইটা এক মোলের সাথে এটা 2 মোল বিক্রিয়া করে, ঠিক আছে? আমি যদি ভরে লিখি, H2M এর ভরটা আমি জানি না, মোলেই লিখি সাপোজ। সো আমাকে এখন কি করতে হবে, দেখতে হবে এখানে কি পুরাটা আছে কিনা। কিন্তু এখন দেখো এই দুইটার ঘনমাত্রা আলাদা। তো এই দুইটার ঘনমাত্রাকে আমাকে সেম বানাইতে হবে, নাইলে আমি তুলনাটা করতে পারবো না। আমরা যেটা করতাম 50 ইন্টু 0.5, এটাকে আমি লিখতে পারি 25 ml 1 মোলার। এখানে 250 ইন্টু 0.1, এটাকে আমি লিখতে পারি 25 ml 1 মোলার, তাই না? জি দুইটাই 25 ml 1 মোলার। আমি দুইটাকে ঘনমাত্রা, আর তুমি যদি হচ্ছে ইয়াকে ঘনমাত্রা আর ভলিউমটাকে যদি তুমি গুণ করো, দিয়ে তুমি যে ভলিউমটা পাবা ওইটাকে তুমি লিখতে পারবো 1 মোলার অত এমএল ভলিউম। আমি দুইটাকে একই ইয়াতে নিয়ে আসলাম, দুইটার ঘনমাত্রা সেম ইউনিটে বানাই নিলাম যেন আমার তুলনা করতে সুবিধা হয়। তাই দেখো, আমার তো H2M এর 1 মোলের জন্য এইটার 2 মোল লাগবে, মানে এটার 50 ml লাগবে। কিন্তু আমার আছে কত? 25 ml। জি তাই 25 ml কম আছে, কি কম আছে? কস্টিক পটাশ কম আছে, তাই না? তাইলে
আমার যতটুকু দ্বিক্ষারীয় অম্ল আছে এটা শুধুমাত্র অর্ধেক, মানে 25 ml দ্বিক্ষারীয় অম্ল দিয়ে আমি 12.5 ml কস্টিক পটাশকে কি করতে পারবো, বিক্রিয়া কি করতে পারবো, প্রশমিত হুম, করতে পারবো। প্রশমিত বাকিটুকু কি হবে? প্রশ- অবশিষ্ট থাকবে। থামো, একবার প্রসেস করি। 1 মোলের জন্য কস্টিক পটাশের 2 মোল লাগবে। সো দ্বিক্ষারীয় অম্ল আছে হচ্ছে আমার কাছে 25, এটা লাগবে 50। না, কি ভুল বলছি। তোমার অ্যাসিডের 1 মোলের জন্য ক্ষার 2 মোল লাগে। তাইলে ক্ষার 25 ml আছে, এইটাকে প্রশমিত করতে অ্যাসিড কতটুকু লাগবে? অর্ধেক, মানে 12.5 ml। তাহলে তুমি 12.5 ml দ্বিক্ষারীয় অ্যাসিড দিয়ে 25 ml কস্টিক পটাশকে প্রশমিত করতে পারবে। প্রশমিত করতে পারবো। আর 12.5 ml 1 মোলার অ্যাসিড কি থাকবে, এক্সট্রা থেকে যাবে। তাহলে দ্রবণের অবশিষ্ট প্রকৃতি কেমন হবে? অম্লীয় হবে, কারণ অ্যাসিড এক্সট্রা থেকে যাচ্ছে, জি তাই না? জি ভাইয়া। হচ্ছে। তো এখন তোমাকে এটাই দেখাইতে হবে গাণিতিক ভাবে, তোমাকে দেখাইতে হবে এটা অবশিষ্ট থাকে। তো দেখো, কোথায়, এখানে প্রথম দেখো, লিখিয়া লিখছে, দেন লিখছে বি পাত্রে দ্রবণের দ্বিক্ষারীয় অম্ল দুইটাকে সেম মোলারে নিয়ে আসছে, নিল, সমস্যা নেই। 2 মোল ইজ ইকুয়াল টু 1 মোল লিখলো। অবশিষ্ট থাকে, দেখো সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকে এত ml। আমরা আমাদের মতো করে করব, আমরা দেখাবো যে হচ্ছে আমার কি হয় এখানে 12.5 ml 1 মোলার অ্যাসিড অবশিষ্ট থাকে। সো এটার প্রকৃতি হচ্ছে অ্যাসিড, গাণিতিক ভাবে দেখানো। আর এখানে লিমিটিং বিক্রিয়কটা কি, অম্ল নাকি ক্ষার? এখানে লিমিটিং বিক্রিয়া কে আগে শেষ হয়ে গেছে? 12 তাহলে তো অম্লই অম্ল তো এক্সট্রা আছে, এক্সট্রা, হ্যাঁ। শেষ হয়ে গেছে কে, আর পটাশ। অলরেডি আর প্রশমিত হয়ে গেছে, সো লিমিটিং বিক্রিয়ক এখানে পটাশ। জি সেই তো লিমিট করে দিছে, সে যদি আরো বেশি থাকতো ওগুলাকেও প্রশমন করার ক্ষমতা অ্যাসিডের কাছে ছিল। দেখি এরপর কি চাইছে। ওকে, এ পাত্রে সংঘটিত বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন জারণ বিজারণ দেখাইতে বলছে। অক্সালিক অ্যাসিড দিছে, সালফিউরিক অ্যাসিড মিশ্রিত KMnO4 এ ডিরেক্ট বিক্রিয়া। সালফিউরিক অ্যাসিডের জারণ, অক্সালিক অ্যাসিডের জারণ হবে, KMnO4 এর বিজারণ হবে, ঠিক আছে, অ্যাসিডিক মাধ্যমে। এরপরে বলছে উদ্দীপকের লোহার টুকরোটি বিশুদ্ধ কিনা গাণিতিক বিশ্লেষণ করো। তো বি পাত্রে 1 টুকরা লোহা, 2 গ্রাম 1 টুকরা লোহা লঘু সালফিউরিক অ্যাসিড দ্রবণে দিছে। ওকে, মানে অম্লীয় করছে আর কি। And এখানে হচ্ছে এটার সাথে সি পাত্রের ইয়া করবে উদ্দীপকে। দেখো সি পাত্রের দ্রবণ দ্বারা, এই যে এখানে লিখে দিছে, সি পাত্রের দ্রবণ দ্বারা বি পাত্রের দ্রবণকে সম্পূর্ণরূপে জারিত করা যায়। মানে এই দুইটা এক মসৃণ অংশ, এটা এক মসৃণ অংশ, এটা তোমার ঘ নাম্বার জারণ বিজারণ, এটা তোমার ঘ নাম্বার। কিন্তু এখানে জারণ বিজারণ বিক্রিয়াটা চাই নাই, এখানে তোমাকে বলছে লোহাটা বিশুদ্ধ কিনা। তো তুমি গ নাম্বারে জারণ বিজারণটা দেখাবা, দেখাবা যে হচ্ছে অক্সালিক অ্যাসিড থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে, 2টা ইলেকট্রন দিচ্ছে। এরপরে তুমি হচ্ছে KMnO4 এটা দিবা, KMnO4 এ তোমার কি MnO4 মাইনাস থেকে Mn2 প্লাস তৈরি হচ্ছে। দেন সমতা করতে হবে হাইড্রোজেন, তারপরে তোমার পানি, বাদ বাকি যেগুলো অ্যাড করতে হবে ওগুলো অ্যাড করে তুমি টোটাল বিক্রিয়াটা পাবা। আর ঘ নাম্বারে যেটা বলছে তোমাকে এখানে এখন বিশুদ্ধতাটা বের করতে হবে। এটা হচ্ছে ওই যে প্রথমে যেটা করলাম ওইটার মতোই। সো তোমাকে একেবারে হচ্ছে লোহার অ্যামাউন্টটা বের করতে হবে, বের করে দেখতে হবে 2 গ্রামের মধ্যে কতটুকু লোহা আছে, ওই পার্সেন্টেজটা তোমাকে এখানে দেখাইতে হবে। ওকে, জি ভাইয়া। আচ্ছা কি বলছে দেখি। কিছুটা কিছুটা আগে ঘর মানে প্রথমে যেটা করলাম। প্রশ্নগুলো এরকমই থাকে আর কি, মানে ধরো একই বোর্ডে যখন একই সালে যখন প্রশ্ন হয় তোমার কাছাকাছি রিলেটেড কোশ্চিন দেয়। কারণ তোমাকে যদি একটা যদি অনেক সহজ দেয়, একটা অনেক কঠিন দেয়, তখন হচ্ছে ঝামেলা। কঠিন প্রশ্ন করে কিছু বোর্ডের রেকর্ডই থাকে কঠিন প্রশ্ন করার, বাট তারপরেও মিল থাকে। পাঁচে কি বলছে দেখি, এ দ্রবণে হচ্ছে 49%
50 ml সালফিউরিক অ্যাসিড দ্রবণ ছিল। আমরা পার্সেন্ট থেকে মোলারিটি বের করতে পারি, তাই না? 10 দিয়ে গুণ আর মোলার ভর দিয়ে ভাগ। জি ভাই। ওকে, দেন বি পাত্রে আছে ডেসিমোলার মানে 0.1 মোলার 100 0.1 ml কস্টিক সোডা। সোডা। ওকে, প্রশমন বিক্রিয়া হবে, একদিকে কস্টিক সোডা একদিকে সালফিউরিক অ্যাসিড, দুইটাই তীব্র। সো এ দ্রবণকে বি দ্রবণ দ্বারা টাইট্রেশন করতে উপযুক্ত নির্দেশক কি আমরা এটা দেখে নেই। এটাই দুইটাই তীব্র, সো দুইটা তীব্রর জন্য একরকম হয়। অ্যাসিড তীব্র ক্ষার লঘু এটার জন্য একরকম হয়, অ্যাসিড লঘু ক্ষার তীব্র এটার জন্য একরকম হয়। টোটাল তিনটা ধরনের টাইপ হয়, আর 4 নাম্বার টাইপ দুইটাই যদি লঘু হয় তাহলে হচ্ছে এটা টাইট্রেশন হয় না, এটা বিক্রিয়ায় আগায় না। সো এটা হচ্ছে আমরা দেখি কালকে সকালে দেখব। আচ্ছা। ঠিক আছে, বলো। জি ভাই। এই যে নির্দেশকের ইয়াটা ব্যাখ্যা করতে বলছে আর কি, আগে জি যেটা জি ভাই, বুঝতে টিপ করা হয়েছে। না। ওকে, এরপরে দেখি এ বি মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কেমন হবে। এখন এদেরকে মিশ্রিত করে দেখাইতে বলছে এদের প্রকৃতি কেমন হবে। সো আমাকে এখানে আগে দেখতে হবে যে প্রশমিত পুরোপুরি ভাবে করতে পারে কিনা, কি না? তাই না? আমার ধরো আমি মোলারিটি বের করলে কি আসবে, কত মোল আছে? উম, এখানে দেয়া আছে কি কি? কত মোল আছে দ্রবণটা? 0.5 মোলার 50 ml, তাহলে আমি 0.5 কে 50 দিয়ে গুণ করলে এখানে পাবো 25 ml জি 1 মোলার। এখানে 100 ইনটু 0.1 মানে 10 ml 10। 1 মোলার। এখন বিক্রিয়া লিখবো, বিক্রিয়া হচ্ছে আমার H2SO4 প্লাস NaOH তৈরি হবে হচ্ছে Na2SO4 প্লাস H2O। ঠিক আছে, জি তৈরি হবে। এখানে হচ্ছে দুইটা লাগবে, হাইড্রোজেন চারটা হয়ে গেছে, এখানেও দুইটা হবে। ওকে, এখন আমার হচ্ছে সালফিউরিক অ্যাসিড একটার জন্য এটা লাগবে, কস্টিক সোডা লাগে দুইটা। তাহলে আমার 10, আমি এখন মিলাই, 25 ml সালফিউরিক অ্যাসিড আছে, 10 ml কস্টিক সোডা আছে। সালফিউরিক অ্যাসিড অনেক বেশি আছে, তাই না? আমার 25 ml সালফিউরিক অ্যাসিড জন্য কস্টিক সোডা লাগে কতটুকু? 50 ml, কিন্তু আছে 10 50। ml। আবার তুমি যদি উল্টা চিন্তা করো, 10 ml কস্টিক সোডার জন্য সালফিউরিক অ্যাসিড লাগে 5 ml, 5 তাহলে মিনিট। এক্সট্রা 20 ml সালফিউরিক অ্যাসিড তোমার কাছে আছে। জি তো এখন তোমাকে ওই 20 ml এর জন্য এখন তোমাকে এখানে প্রকৃতি কেমন হবে, অ্যাসিডিক হবে বোঝাই যাচ্ছে, আর ওটার পিএইচ ক্যালকুলেট করতে বলছে। তো এখানে দেখো, প্রথমে তোমার সালফিউরিক অ্যাসিডের পরিমাণ বের করছে, ঘনমাত্রা বের করছে, সেম ভাবে ইয়া করছে, দেন এখানে মিশ্রণের আয়তন কতটুকু নো অবশিষ্ট থাকে এটা বের করছে, এত মোল অবশিষ্ট থাকে, টোটাল মিশ্রণের আয়তন দুইটাকে যোগ করছে, দেন এটা ডিভাইড বাই এটা করলে তুমি মোল পার লিটারে H প্লাস আয়নের ঘনমাত্রা পাইছো, দেন পিএইচ ইজ ইকুয়ালস টু মাইনাস এত। আমরা এরকম অঙ্ক আগে করছি, সো এটাই ফলো করে জাস্ট পিএইচটা বের করছে। সো এখান থেকে এখন পর্যন্ত আমরা যেটা দেখলাম, জারণ বিজারণ বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া, একটা হচ্ছে লোহার বিশুদ্ধতা পার্সেন্টেজ, আর একটা হচ্ছে তোমার নির্দেশক যেটা আমরা কালকে দেখে ফেলবো। আর 4 নাম্বার এক ধরনের আসতেছে, এটা হচ্ছে তোমার কি প্রকৃতি। একটা হচ্ছে ডিরেক্ট জাস্ট বলে প্রকৃতি নির্ণয় করো, আর একটা বলে পিএইচ ও সাথে বের করো। রাইট, শুধু প্রকৃতি চাইলে প্রকৃতি, আর যদি তোমার সাথে পিএইচ বের করতে বলে তাহলে তোমাকে পিএইচ একটু এক্সট্রা কাজ করা লাগবে। ওকে, এই চ্যাপ্টারটা দেখা নাই, সো দেখে নিলেই তোমার এগুলো আবার রিকল হবে আস্তে আস্তে। জি এইটা তো প্রথম কোশ্চিনটার মতোই মনে হচ্ছে। হ্যাঁ, এই যে আয়ন ইলেকট্রন পদ্ধতি আকরিক থেকে, হ্যাঁ সেম কোশ্চিন, প্রথম কোশ্চিনটা না সেম, 10 ml জি ভাই, কি পটাশিয়াম শুধু মান পারম্যাঙ্গানেট। মনে হয় একটু এক করে দিয়ে দিচ্ছে। মান এইটুকু চেঞ্জ করছে হয়তো বা। ওকে, পরেরটা দেখি কি চাইছে।
মানও চেঞ্জ করে নিবে। এরকম হয়, তোমার একসাথে পরীক্ষা হবে, তুমি তো বুঝতে পারবে না। হুম। ওকে, দেন হচ্ছে এখানে কি বলছে দেখি। উদ্দীপকের ডান প্রান্তটিতে কি পরিমাণ Y প্লাস আয়ন আছে? ছবিতে বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে X, আমি তো ছবি বুঝতে পারতেছি না। এটা হচ্ছে X পাত্র, এটা Y পাত্র। জি, এটার ভিতরে এক্স X আছে, পাত্রে এটার ভিতরে Y আছে 0.2 0.2 মোলার, এটা 0.1 মোলার। ওটা 0.3 ভাইয়া। আচ্ছা, এটা 0.3। হ্যাঁ হ্যাঁ 1 মোলার লেখা যায়? ও 3, আচ্ছা বুঝছি। এটা হচ্ছে 0.3 মোলার। এটার ভিতরে কি আছে? Y আছে। জি। X Y এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 28 আর 47, এটা দিয়ে দিছে। ওকে, 28 কার পারমাণবিক সংখ্যা? স্ক্যান্ডিয়াম, প্লাটিনাম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, নিকেল। ওকে, নিকেল। আর 47, এটা তো মনে থাকার কথা না। আচ্ছা, প্যারা নাই, স্ক্যান্ডিয়াম, সমস্যা নাই। টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, এখানে আর কি স্ক্যান্ডিয়াম, দিছে দেখি, প্লাটিনাম, চ্যাপ্টার 4 ফসফরাস, এর জিনিসপাতি ক্রোমিয়াম, আছে তো ম্যাঙ্গানিজ। দেখি হালকা। এই যে ভোল্টেজ দিয়ে দিছে, চ্যাপ্টার 3 4 মিক্স করা এটা। এই যে দেখেন দিয়ে দিছে x2 প্লাস থেকে x, আর এখানে y প্লাস থেকে y, একটা পজিটিভ একটা নেগেটিভ। আচ্ছা, উদ্দীপকের ডান পাত্রটিতে কি পরিমাণ উদ্দীপকের ডান পাত্রটিতে কি পরিমাণ y আয়ন আছে এটা বের করতে বলছে। কিভাবে বের করবা? ডান পাত্রটিতে কি পরিমাণ ওয়াই প্লাস আয়ন, হুম, তার মানে 0.3 কিভাবে বের করবা তুমি এটা? নিকেলের। পরিমাণ চাইছে না, গ্রামে বের করতে হবে। তোমার 1000 ml এ থাকে 0.3 মোলার। 0.3 কে তুমি মোলার ভর দিয়ে গুণ করলেই তো গ্রামে চলে আসে, হ্যাঁ তাই না? ভোর। তোমাকে তো এখানে লিটারের অ্যামাউন্টটা বলে দেয় নাই, সো তুমি ধরে নিবা 1 লিটারেরটাই, তাই না? তোমাকে তো এখানে বলেনি এত এমএল এ। এমএল মানে বলে কিছু দিলে না, তোমাকে এরকম ওইভাবে দেয়া থাকলে 1 লিটার ধরে নিব। 1 লিটার ধরে নিবা, কারণ বলা নাই তো তোমাকে অ্যামাউন্ট বের করতে হলে তোমাকে কি করতে হবে? এটাকে মোলার ভর দিয়ে গুণ করতেই হবে। তো তুমি যদি এটাকে মোলার ভর দিয়ে গুণ করো, y এর মোলার ভর হচ্ছে 47, তুমি 0.3 ইনটু 47 করলে তুমি পাবা 1000 ml এ এত গ্রাম দ্রবীভূত আছে। তোমাকে যদি এখানে বলতো এখানে 100 ml ছিল, তাহলে তুমি 1000 ml এত, 100 ml এত এভাবে বের করতে। তোমাকে জি। যেহেতু বলে নাই, সো তোমাকে 1000 ml এর ওইটাকেই লিখে দিতে হবে। ওকে, এরপরে বলছে কোষটির y আয়নের ঘনমাত্রা 1.5 মোলার হইলে বিদ্যুতিক বাতিটির উজ্জ্বলতার পরিবর্তন হবে কি না? এটা কিভাবে তুমি করবা? এটা এটা অ্যাকচুয়ালি চ্যাপ্টার 3 এর কোশ্চেন না, চ্যাপ্টার 4 এর কোশ্চেন। দেখতেছো না, এই যে ইএমএফ এর সব ইনটের ভ্যালু দিয়ে দিছে। জি ভাই, মিক্স করে দিয়ে দিছে। হ্যাঁ, এটা হচ্ছে চ্যাপ্টার 3 তে ভুলে হয়তো বসাইছে। আচ্ছা, প্যারা নাই। আমরা এখানে হচ্ছে ইএমএফ বের করব, এটা হলো কথা। আমরা এখানে এটাকে বের করব। এখন এটা কিভাবে করব? প্রথমে দুইটা বিক্রিয়াটা বের করে নিতে হবে। দিয়ে দেখো, প্রথমত এখানে ঘনমাত্রা দেওয়া আছে, তো তোমাকে কোন জি ইকুয়েশনে যেতে হবে? নরমালি যোগ বিয়োগ করলে হবে না, তোমাকে নার্নস্টের ইকুয়েশনকে টেনে নিয়ে আসতে হবে, কারণ এখানে ঘনমাত্রাটা মেনশন করা আছে। ঠিক আছে, জি জি। ঘনমাত্রা মেনশন করা, সো তোমাকে নার্নস্টের ইকুয়েশন নিয়ে আসতে হবে। তো নার্নস্টের ইকুয়েশনে কি হয়? আমরা নরমালি ইএমএফ যেটা পাই ওইটা থেকে একটা অংশ বাদ দিতে হয়, একটা মাইনাস পার্ট থাকে না? মাইনাস জি আরটি ডিভাইড বাই এমএফ বাই ইএফ লন উৎপাদ ডিভাইড বাই বিক্রিয়ক।
বিক্রিয়ক। তো ওই ফর্মুলাটা নিয়ে আসতে হবে, নিয়ে এসে কি করতে হবে দেখো, y এর ঘনমাত্রা কিন্তু ছিল প্রথমে 0.3, এটাকে তারপরে সে বানাইছে 1.5। সো তুমি প্রথমে 0.3 ইউজ করে দেখবা ইএমএফ কত, এরপরে দেখবা 1.5। 1.5 ইউজ করে ইএমএফ কত, তাই না? জি, যদি বেশি ইএমএফ থেকে বেশি ছোট বড় ডাব্লিউ। থাকে, হ্যাঁ বেশি ইএমএফ যদি বেড়ে যায় তাহলে কি হবে, তোমার ভোল্টেজ বাড়তেছে, তো তোমার তড়িৎ প্রবাহ বাড়বে, তাহলে তো তোমার উজ্জ্বলতা। উজ্জ্বলতা বেড়ে যাবে। তোমাকে দেখতে হবে ইএমএফটা বাড়তেছে কি না, যদি বাড়ে এটাও বাড়বে, যদি কমে এটাও কমে। মানে এখানে জারণ বিজারণটা আমার ইয়া করতে হবে, কোনটা জারণ হচ্ছে কোনটা বিজারণ হচ্ছে এটা দেখতে হবে, তাই না? এখানে জারণ কোনটা হবে, বিজারণ কোনটা হবে? দেখো এখানে ই নট, বুঝবো কেমনে ভাই কোনটা দেখো যাবেন এখানে কোনটা ই বিচরণ? নট এক্স টু প্লাস থেকে এক্স হইছে, এক্স টু প্লাস থেকে এক্স হইলে এটা কি জারণ না বিজারণ? এক্স টু প্লাস থেকে এক্স হইছে, এটা কি জারণ হইছে না বিজারণ হইছে? x2 থেকে x হ্যাঁ, এবার বিজারণ হয়েছে, কেন? কমে গেছে। কারণ সে ইলেকট্রন কি করছে, ত্যাগ করছে। ত্যাগ করছে নাকি নিছে? x2 থেকে x হয়েছে, হ্যাঁ, ত্যাগ করছে ভাই। 2 ছিল। সোডিয়াম যখন একটা ইলেকট্রন ত্যাগ করে তখন সে কি হয়, সোডিয়াম প্লাস হয়। জি। সোডিয়াম প্লাস ও যখন একটা হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রন নেয় তখন কি জি হয়? ভাই, উল্টা পাল্টা করে ফেলছি। হ্যাঁ, এখানে ত্যাগ এক্স করে, টু প্লাস থেকে এক্স হইছে, জারণ সংখ্যা কি হয়েছে, কমছে। কমছে। জারণ সংখ্যা কমা মানে বিজারণ, জারণ বিজারণ, সংখ্যা বাড়া মানে জারণ। জারণ, দেখো এখানে দুইজনের উলট পালট করে ফেলছিলাম। এখানে লেখা আছে একটা এক্স টু প্লাস থেকে এক্স আর একটা লেখা আছে ওয়াই প্লাস থেকে ওয়াই, মানে দুইটাই ওয়াই। তোমার বিজারণ বিভব। এখন দেখো জি। একজনের বিজারণ বিভব নেগেটিভ, একজনের বিজারণ বিভব পজিটিভ। যার বিজারণ বিভব পজিটিভ তার কি হয়, তার আসলেই বিজারণ হয়। যার জারণ বিভব পজিটিভ তার আসলেই জারণ হচ্ছে। কিন্তু তোমার যদি জারণ বিভব নেগেটিভ হয় এর মানে হচ্ছে তোমার বিজারণ হয়। কথা বুঝছো? জি যার ভাই। বিজারণ হয় তার যদি তুমি জারণ বিভব লিখো এটা নেগেটিভ আসে। তো এখানে দেখো এক্স টু প্লাস থেকে এক্স লিখছে, এটা নেগেটিভ একটা ভ্যালু, সো এটা বিজারণ বিভব লেখা আছে। একজনের বিজারণ বিভব নেগেটিভ মানে তার জারণ বিভব হবে এর উল্টাটা। মানে তুমি যদি এটাকে ই নট এক্স প্লাস এক্স থেকে এক্স টু প্লাস লিখো তখন এটা হবে 0.25 ভোল্ট পজিটিভ। সো এখানে জারণ হচ্ছে এক্স এর, বিজারণ হচ্ছে ওয়াই এর। বুঝছো? কথা বুঝছো? এখানে জি দুইজনেরই ভাই, বিজারণ বিভব দেওয়া আছে, একজনের বিজারণ দুইটাই বিভব বিজারণ, পজিটিভ, একজনের বিজারণ বিভব নেগেটিভ। নেগেটিভ। যেহেতু বিজারণ বিভব, যার বিজারণ বিভব পজিটিভ তার আসলেই বিজারণ হচ্ছে, আর যার বিজারণ বিভব নেগেটিভ তার বিজারণ হচ্ছে না, তার হচ্ছে জারণ। সেম ভাবে তোমার এখানে যদি জারণ বিভব দেওয়া থাকতো, যার জারণ বিভব পজিটিভ তার আসলেই জারণ হয়, আর কারো যদি জারণ বিভব নেগেটিভ হয় তখন তার জারণ হচ্ছে না, তখন তার হচ্ছে বিজারণ, মানে উল্টাটা। তো এখান থেকে আমি বুঝতেছি কার জারণ হবে কার বিজারণ হবে। সো আমার ই নট এর ভ্যালু যেটা, ওইটা হবে 0.8 প্লাস 0.25, এটার উল্টা ভ্যালুটা দুইটা যোগ হবে, এটা থেকে মাইনাস কি হবে, মাইনাস লাস্টের ইকুয়েশনে RT ডিভাইড বাই NF ln x2 প্লাস ডিভাইড বাই স্ক্রিন y প্লাস আটকে x, আসছে। বুঝি না স্ক্রিন আটকে আছে, আমি তো লিখতেছি না, মুখে বলতেছি। এটা তো বুঝছো? আচ্ছা আচ্ছা। ওকে, দেখি নিচে কি আছে। দেখো এই যে না, এই যে এই পার্টটুকু, এই যে দুইটা যোগ হয়েছে বুঝে গেছি। ইকুয়াল, এই যে এই পার্টটুকু, বিয়ে তো করছে। তোমার এই যে বিক্রিয়া লিখছে দুইটা লাগছে দেখে y এর স্কয়ার হয়ে গেছে, এই পার্টটুকু বাদ দিতে হয়েছে, তুমি একটা ইএমএফ পাইছো। সেম ভাবে 1.5 দিয়ে তুমি আরেকটা ইএমএফ পাইছো, এন্ড ইএমএফটা বাড়ছে দেখে তুমি বলতে পারতেছো উজ্জ্বলতা বাড়তেছে। বুঝছো? এগুলাই মেনলি দেখতে হয় তোমার পড়ার পাশাপাশি, তুমি জাস্ট বই পড়লে এই জিনিস আমি এমনিতে তোমাকে বলি না পরীক্ষার আগে এগুলা দেখে যাইতে, কারণ এগুলা অনেক সময় দেখা যায় পরীক্ষার হলে যদি তুমি মনে হুট থাকে না করে ভাই, দেখো, হুট মানে করে দেখলে এগুলো পারবো মাথায় পারবো আসে না। কিন্তু পারা যায় না আর কি। হ্যাঁ, হুট করে দেখলে এগুলো আসে না, বাট তুমি যখন পরীক্ষার আগে এগুলো
দেখো, অথবা ধরো রেগুলার পড়ার পরে ধরো একটা চ্যাপ্টার পড়লা, পরে তেমন কিছুই না, পড়ার পরে তুমি জাস্ট একটু বইটা বের করো, একবার চোখ পেপারটা বের করে দেখো গ আর ঘতে কি আসছে। ক খ তুমি পরীক্ষা আগে পড়িও, সমস্যা নাই, ওগুলা মুখস্থ জিনিস। ক খতে তেমন এগুলা আসবে না, ক খতে মুখস্থ জিনিসই আসে। তো এখন তুমি ক ঘটা দেখো কি চাইছে আসলে, কোশ্চেন গুলো কেমন আসছে, এটা দেখলে তোমার আইডিয়া হবে আর কি, তোমার এখান থেকে তোমার কোন জিনিসগুলা আসতেছে, কি পড়তে হবে, আর কি কি দেখে যাইতে হবে মাস্ট একটা চ্যাপ্টারে। ধরো এখান থেকে তুমি জারণ বিজারণ বিক্রিয়াগুলা, তারপরে তোমার প্রশমন বিক্রিয়ার এই যে ইয়া করা, লোহার পরিমাণ বের করা, এই জিনিসগুলো বারবার আসতেছে। তো এই জিনিসগুলো তোমাকে পরীক্ষার আগে মাস্ট দেখতে হবে, কারণ প্রতি বছরই আসতেছে। তো এই কি আসতেছে বোঝার জন্য এই কোশ্চেন গুলো মেনলি পড়া। বোর্ড কোশ্চেন মানে বোর্ড পরীক্ষার জন্য বোর্ড কোশ্চেন গুলা পড়ে গেলে তোমার মোটামুটি 70-80% প্রিপারেশন ওখানেই কমপ্লিট হয়ে যাবে। কারণ দেখা যায় লাস্ট 2-3 ইয়ার থেকে একদম, তুমি যদি লাস্ট 2-3 ইয়ার পড়ে যাও, জি দেখবা তুমি গ ঘ নাম্বার মোটামুটি সবই কভার করে আসতে পারবে, এরকম অবস্থা হবে। তোমাকে চ্যাপ্টার বেসিক আইডিয়া রাখতে হবে, আর তোমাকে বোর্ড কোশ্চেন গুলো লাস্ট 2-3 ইয়ারে পড়ে যেতে হবে। দেখবা তোমার ওখানেই ইয়াটা ক্লিয়ার হয়ে গেছে বোর্ড পরীক্ষায় আর কি। তো বোর্ড পরীক্ষা ক্র্যাক করা অ্যাকচুয়ালি সহজ, বাট একটু ট্রিকি ট্রিকি ভাবে পড়তে হবে। মানে তুমি যদি এখন সব খালি পড়ে যাও, বাট কোশ্চেন সলভ টলভ না করো, তখন দেখবা একটু কষ্ট হচ্ছে। কারণ পরীক্ষার হলে যে এই জিনিস নিজের মাথা খাটিয়ে করার থেকে, আমি এই জিনিস করছি, আমি জানি এটা কেমন করে আসছে, আমি ধূপধাপ লিখে দিছি, জি ভাই, এই জিনিস করাটা একটু সহজ। তোমার মাথা কম খাটাইতে হবে, তুমি জাস্ট দেখবা হ্যাঁ এটা তো আমি পারি, দিয়ে তুমি যদি সুন্দর মতো এটাই ঠান্ডা ইজি। মাথায় অঙ্কটা করে ফেলবা। ওকে, দেখি কি বলছে এখানে। একটা মাত্র 1% সালফিউরিক অ্যাসিড আছে, 1%, এটা আমরা মোলারে নিতে পারবো, সমস্যা নাই। ঘনত্ব দিয়ে দিছে, ওকে সমস্যা নাই, ঘনত্ব দিয়ে দিছে। ওকে, এরপরে কি দিছে, এরপরে আমাদের বলছে 30 ml 300 ml মিলিমোলার। মিলিমোলার। মিলিমোলার মানে পয়েন্ট, একটা হয় মিলিমোলার এটা ডেসিমোলার, মানে একটা হয় সেন্টিমোলার, একটা হয় মিলিমোলার। মিলিমোলার মানে ডেসিমোলার মানে 0.1, জি সেন্টিমোলার সেমিমোলার মানে মানে 0.01, আর মিলিমোলার মানে 0.001। হ্যাঁ 0 0। 0.1, 0.01, 0.001। সো এখানে কি চাইছে, এখানে তোমাকে বলছে এ দ্রবণে অ্যাসিডের মোলারিটিটা বের করো। পারবা বের করতে? জি ভাই এটা করা যাবে। কিভাবে বের করবা? মোলারিটি সূত্র বা S equal to N divided by V। প্রথমে হচ্ছে মোল সংখ্যা বের করে নিতে হবে, তারপর আয়তন বের করে নিতে হবে, এভাবে তো বলছে মনে হয় এখানে। হুম, এখানে তো এই টাইপ ম্যাথ করা হয়েছিল। এই বইয়েরই জিনিস ঘুরে ফিরে দেয় আর কি। 98, দেন ঘ নাম্বারে কি বলছে, B2 দ্রবণে 100 ml এ দ্রবণের অ্যাসিড মিশ্রিত করলে B2 দ্রবণে, আচ্ছা B2 দ্রবণের ঘনমাত্রা আমার কাছে আছে ভলিউম এটা করা 1। হয়েছিল তো ভাই, এখানে যদি আগে পড়লাম। 100 ml এ দ্রবণের অ্যাসিড মিশ্রিত করি, এ দ্রবণের এখন আমার কাছে ঘনমাত্রা আছে, গ নম্বরে আমি বের করছি, ওইটার 100 ml নিছি, নিয়ে প্রকৃতি কেমন হবে এটা গাণিতিক ভাবে দেখাইতে বলছে। দেখো, গাণিতিক ভাবে দেখা প্রকৃতি দেখাইতে বলছে, এরকম দুই ধরনের হয়। একটা জাস্ট বলছে প্রকৃতি দেখাও কিরকম হবে, মানে তোমাকে জাস্ট কমেন্ট করতে বলছে এটা কি অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে। এটা তোমাকে বের করতে হবে লিমিটিং বিক্রিয়ক কে আর কে এক্সট্রা থাকে, মানে কতটুকু এক্সট্রা থাকে, এটা বের করে বললেই তোমার কাজ শেষ। আর যদি তোমাকে পিএইচ বের করতে বলতো, তাহলে তোমাকে একটু এক্সট্রা ভাবে পিএইচটার কাজ করতে হতো, ওইটা এখানে চায় না। তো তুমি গাণিতিক ভাবে জাস্ট বলে দিলেই হবে যে তোমাকে কি করতে হবে, দুইটাকে 1 মোলার বানাইতে হবে, বিক্রিয়াটা লিখতে হবে, দেখতে হবে কোনটা কত মোলের সাথে কোনটা কত মোল বিক্রিয়া করে, এন্ড এখানে অ্যাভেলেবল কতটুকু আছে, দিয়ে তোমাকে লিখতে হবে এতটুকু অবশিষ্ট থাকতেছে, দেখে এটা অম্লীয় বা এটা ক্ষারীয়। ওকে, জি এখানে কি বলছে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত চাপে কত আয়তন এ গ্যাস পাওয়া যাবে হিসাব করো। চ্যাপ্টার 1 এর কোশ্চেন, টেম্পারেচার দিয়ে দিছে, প্রেসার দিয়ে দিছে,
কত আয়তন এ গ্যাস পাওয়া যাবে। এ গ্যাস কোনটা? এ গ্যাসের আয়তন দেখো, এ গ্যাস, মানে আয়তন চাইছে না? এ গ্যাসে কি গ্যাস বলো তো? HCl দিছে, তারপরে তোমার এম- এটা দিছে, এটা কি গ্যাস? এই গ্যাস বা এখানে নির্দিষ্ট করে দেয়নি, শুধু বলছে এই গ্যাস। হুম, এখানে বলছে শুধু এ গ্যাস। দেখো এখানে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট কি ছিল 95% বিশুদ্ধ, তাই না? এটাকে জি হিট দিচ্ছে, হিট দেওয়ার পরে তোমার কিছু একটা গ্যাস তৈরি হচ্ছে। ক্যালসিয়াম কার্বনেট ভাঙলে কি হয়? ক্যালসিয়াম অক্সাইড আর ক্যালসিয়াম কার্বনেট গ্যাস তৈরি হয়। তো এখানে ক্যালসিয়াম কার্বনেট গ্যাস তৈরি হচ্ছে, রাইট? জি। ঝামেলাটা কোথায়? ঝামেলা হচ্ছে 95%-এ। কতটুকু? 100 গ্রামের মধ্যে তো পুরাটা নাই। তাইলে এখানে না। আমার বের করতে হবে প্রথমে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট আছে, বুঝছো? চুনা পাথর নিচে, এখানে তোমার 100 গ্রাম চুনা পাথর নিচে, ওইটা 95% বিশুদ্ধ। তাইলে তোমাকে বের করতে হবে প্রথমে 100 গ্রাম চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেট কতটুকু আছে। যতটুকু ক্যালসিয়াম কার্বনেট পাবা, ওইটার মধ্যে আবার বের করতে হবে কতটুকু এই গ্যাস আছে। গ্যাস আছে, ঠিক হ্যাঁ। আছে, তাই না? কার্বন ডাই অক্সাইড গ্যাস, তোমাকে বিক্রিয়া লিখতে হবে, ক্যালসিয়াম কার্বনেট ভেঙে ক্যালসিয়াম অক্সাইড আর ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়। এক মোল থেকে পাই এত মোল, এক গ্রাম, এত গ্রাম থেকে পাই এত গ্রাম। তাইলে আমার এই যে 95%-এ যত গ্রাম আসবে, এত গ্রাম থেকে আমি কতটুকু কার্বন ডাই অক্সাইড গ্যাস পাই ওটা বের করতে হবে। জি। বের করলাম। এবার দেখো তোমাকে কি বলছে, 30 ডিগ্রি তারপর সেলসিয়াস তাপমাত্রায় 850 ইয়াতে। তাই তুমি যেটা বের করলা, এটা তো তোমার কিসে? এটা তোমার গ্রামে। প্রমাণ চাপে। তোমার তো টেম্পারেচার চাপ চেঞ্জ করে দিছে। তাহলে তোমাকে জি। গ্যাসের তো তুমি একটা ইয়া বের করছো, মোল বের করছো। তাহলে তোমাকে এখানে হচ্ছে টেম্পারেচার এগুলো চেঞ্জ করে দিছে, and তোমাকে কি বের করতে বলছে? ভলিউমটা বের করতে বলছে। তো তুমি এখানে পিভি ইকুয়ালস টু এনআরটি বসাইলে জি। তুমি বের করতে পারবা, ভিটা বের করতে পারবা। দেন উদ্দীপকের এ গ্যাসের লেখচিত্রে কোন রেখার মতো আচরণ করে, এ গ্যাসটা লেখচিত্রে কোন গ্যাসের মতো আচরণ করে, এটা তোমাকে কমেন্ট করতে বলছে। তো এখন তোমাকে হচ্ছে চ্যাপ্টার 1 এর যে কনসেপ্ট গুলো ছিল, ধরো বাস্তব গ্যাস, অবাস্তব গ্যাস, এই জিনিসগুলো দিয়ে এটাকে এক্সপ্লেন করতে হবে। এটাও এই চ্যাপ্টারের প্রশ্ন না, এখানে হচ্ছে এই যে ক নাম্বারটার জন্য এখানে দিচ্ছে, দেখো মোলার আয়তন কাকে বলে, মনে হয়। 1 ও 3 এর সমন্বয় লেখা। ওকে, যে বের করছে, এখানে বলছে বয়েলের সূত্র ফলো করে এইভাবে। দেখি এটা দেখি বলছে। এ ও বি পাত্রে ডাইলেশন করলে কোনটি উপযুক্ত নির্দেশক? আবার নির্দেশক দেখো, সালফিউরিক অ্যাসিড, কস্টিক সোডা, এই জিনিস আগেও একটা জায়গায় আসছে, দুইটাই তীব্র। তীব্র তীব্র করলে কোন নির্দেশক লাগে এটা দেখাতে বলছে। সি পাত্রের দ্রবণের প্রতিষ্ঠান। পিএইচ এর মান কেমন হবে? এই দুটাকে যোগ করলে পিএইচ এর মান কেমন হবে? সো এটা হচ্ছে আবার ওই প্রশ্নটা, যে এটা কি তোমাকে আবার ওই যে দুইটাকে সেম মোলারে নিয়ে আসতে হবে। সেম মোলারে নিয়ে আসার পর তোমাকে দেখতে হবে কোনটা লিমিটিং বিক্রিয়ক কি এক্সট্রা থাকে, ওইটার পরে তোমাকে ওইটার পিএইচটা বের করতে হবে। ওইটা মেনলি এখানে বের করতে বলছে। একই জিনিস এখানে কি সেম বলছে, করলাম। বিওসি পাত্রের দ্রবণের, বিওসি পাত্র দেখো Fe2+ আর পটাশিয়াম ডাইক্রোমেট, এই বিক্রিয়াও আমাদের অলরেডি করা শেষ। প্রথম একদম প্রশ্নটা ছিল ওই যে এ কোম্পানি বি কোম্পানি, ওই জায়গার মধ্যে এই জি। জিনিসটা আছে, ওই সেম বিক্রিয়া দিছে, বিক্রিয়া দেখাইতে বলছে। জারণ বিজারণ। উদ্দীপকের বিজারকের পদার্থটিকে জারিত করতে কত আয়তন এই পাত্রের দ্রবণ? ওকে, উদ্দীপকের বিজারক পদার্থ মানে এই যে Fe2+ এ আবার নিছে, পটাশিয়াম ডাইক্রোমেটের জায়গায় KMnO4 দিছে, এন্ড বলছে কতটুকু KMnO4 লাগবে, কত আয়তন KMnO4 লাগবে এটা বের করতে বলছে। এটা ক্যালকুলেট করা শুনো। জারণ বিজারণ করছে, এখানে ক্যালকুলেট করে আহ কই ঘ নাম্বারে বের করছে যে এত এমএল দ্রবণ লাগবে, এটাই।
হ্যালো, হ্যাঁ। শুনতে পাচ্ছি। ওকে, দেখি এরপর কি আছে। শুনতে পাচ্ছ? জি, জি। সালফিউরিক অ্যাসিড H2O2 KMnO4 থেকে এটা তৈরি হয়েছে। ওকে, KClO3 থেকে এটা তৈরি হয়েছে। বলছে উদ্দীপকের 1 নম্বর বিক্রিয়ায় জারণ বিজারণ অর্ধ বিক্রিয়ার সাহায্যে সমতা করতে সমতা হবে। বিক্রিয়াটা কার কার মধ্যে হচ্ছে? 1 নম্বরে বিক্রিয়াটা কার কার মধ্যে হচ্ছে? জারণকার বিজারণকার H2O2 আর হচ্ছে H2O এটা হচ্ছে বিচারক। KMnO4। এটা সালফিউরিক অ্যাসিডটা হচ্ছে এই যে অম্লীয় KMnO4 এর জন্য সালফিউরিক অ্যাসিডটা দেওয়া। জি, তোমার আলাদা কোনো কাজ নেই। সেখানে তোমাকে KMnO4 এর বিজারণ বিক্রিয়া আর H2O2 এর জারণ জানো। বিক্রিয়াটা দেখাইতে বলছে। জারণ বিজারণ বিক্রিয়া আলাদাভাবে দেখাইতে বলছে, সমতা করতে বলছে। সিম্পল। দেন বলছে 1 নাম্বার এবং 2 নাম্বার বিক্রিয়ায় এসটিপি তে 50 লিটার করে অক্সিজেন তৈরি করতে একই পরিমাণ H2O2 ও KClO3 এর প্রয়োজন হবে কি? এইটা 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 বিশ্লেষণ করতে বলছে, মানে গাণিতিকভাবে দেখাইতে বলছে আর কি। এটা কিভাবে করবা? এটা কিভাবে করবা? প্রয়োজন হবে কি? ঘ নাম্বারে কি বলছে? বলছে 1 নাম্বার এবং 2 নাম্বার বিক্রিয়ায় এসটিপি তে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে তোমার 50 লিটার করে অক্সিজেন তৈরি 50 করতে লিটার একই করে পরিমাণ। অক্সিজেন তৈরি করতে হবে। দেখো দুইটাতে অক্সিজেন তৈরি হচ্ছে, তাই না? দুইটাতে জি, অক্সিজেন তৈরি হচ্ছে। বলছে একই পরিমাণ H2O2। দেখো প্রথমটাতে H2O2 এ থেকে অক্সিজেন তৈরি হচ্ছে, দ্বিতীয়টাতে KClO3 থেকে HCl অক্সিজেন তৈরি হচ্ছে। অক্সিজেন তৈরি হচ্ছে। তো তোমাকে এখন বের করতে হবে 50 লিটার অক্সিজেন তৈরি করার জন্য KClO3 যে পরিমাণ দরকার আর H2O2 যে পরিমাণ দরকার, এই দুইটা পরিমাণ কি সমান কিনা এটা বের করতে বলছে। আলাদা আলাদা করে বের করে নিতে কারণ হবে। দেখো KClO3 বিক্রিয়াটা কি সমতা করা আছে? না ভাই, সমতা করতে হবে। সমতা করতে হবে, তাই এখন সমতা কিভাবে করবা তাইলে? এখানে 3টা অক্সিজেন, ডান দিকে 2টা অক্সিজেন। তাহলে আমি যদি এটাকে সরাই এখানে 3 লিখি, এখানে যদি 3 লিখি, এখানে যদি এটা 2টা লাগবে, তাহলে এই যে 6টা অক্সিজেন মিললো। কে জি, 2টা হয়ে গেল। তাহলে এখানে যদি 2 দিই, কে 2টা, Cl 2টা, অক্সিজেন 6টা, সমতা ডান। তাহলে আমি হ্যাঁ, এটার 2 মোল থেকে অক্সিজেনের 3 মোল পাই। আর গ নাম্বারে তো আমি এটার সমতা করে ফেলছি, তাহলে এখানেও জি, আমি বলতে পারবো এটার কত মোলের জন্য এটার কত মোল তৈরি হয়। ধরো এখানে আমি যদি সমতাটা দেখি, দেখো এখানে তোমার 5 মোল H2O2 থেকে 5 মোল অক্সিজেন তৈরি হয়। তাইলে এইটার 1 মোল থেকে এইটার 1 মোল পাবো, রাইট? জি, এবার তোমাকে পরিমাণে যাইতে হবে, কতটুকু লাগবে পরিমাণ চাইছে, তাহলে আমাকে গ্রামে যাইতে হবে। এটা এটা থাকবে লিটারে, এটা লিটারে থাকবে, এইটা গ্রামে চলে আসবে। তাহলে 1 মোল H2O2 মানে কি, কত গ্রাম? 2 16 গুণে 32, 34 গ্রাম। 34 গ্রাম থেকে তুমি পাবা হচ্ছে কতটুকু, যেহেতু অক্সিজেন বলতে পারি 22.4 লিটার। ঠিক আছে, বলতে পারি আমি বাইশ কি হতে দশমিক হবে? চার লিটার অক্সিজেন পাই 34 গ্রাম H2O2 থেকে। তাইলে 50 পাবো হচ্ছে 22.4 ডিভাইড বাই 22.34 থেকে, তাহলে 50 পাবো হচ্ছে 50 বাই এত ইন্টু 34। এটা আমার কথা, তাই না? ওই নিয়ম। বাইশ 50 দশমিক into বাইশ 34 দশমিক divided পাই by 34 গ্রাম থেকে 1 পাই হচ্ছে 34 ভাগ 22.4 থেকে 50 পাই হচ্ছে এত গ্রাম H2O2 থেকে। সেম ভাবে এখানে আহ, এটাকে যদি 2 মোলকে যদি আমি ইয়াতে নিই, পটাশিয়ামের কত? 75.89। হুম
জি ভাই। পটাশিয়াম এরিয়া কত? মানে এটার ভর বের করতে হবে। এটা হচ্ছে 39 যোগ সিএল এর হচ্ছে 35.5 হ্যাঁ। 16 ইন্টু 3 আসবে হচ্ছে 122.5। তাইলে 2 মোলের জন্য 245 গ্রাম, 245 গ্রাম থেকে পাই 3 মোল, মানে 3 ইন্টু 22.4 লিটার। তাই দেখো 3 ইন্টু 22.4 লিটার থেকে পাই 245, তাহলে 245 ডিভাইড বাই 3 ইন্টু 22.4 ইন্টু 50 লিটারের জন্য কত? এই অ্যামাউন্টটা আর এই অ্যামাউন্টটা বের করে এটা কি সেম কিনা এটা দেখাইতে বলছে। ওকে, জি ভাই। এটাতে কি বলছে দেখি। দুইটা মিশ্রিত করলে প্রাপ্ত দ্রবণের মিশ্র দ্রবণের ঘনমাত্রা বের করো। হয়তো একই, তোমার হচ্ছে ইয়া চাইছে, ওই যে তোমাকে দেখতে হবে লিমিটিং বিক্রিয়ক কে কি বাকি থাকে, দেন ওটা ঘনমাত্রা বের করতে বলছে। আর তুমি দেখো আচ্ছা দুইটাই তো অ্যাসিড, এটাও অ্যাসিড এটাও অ্যাসিড, এটা তাহলে মিশ্র ঘনমাত্রা কি হবে? তুমি ধরো সি ভি ইজ ইকুয়ালস টু C1V1 প্লাস C2V2, টু। তারপর এটা হচ্ছে মিক্সের জন্য এই দুটো গুণ করবা, এই দুটো গুণ করবা, যোগ করবা, ডিভাইড বাই টোটাল মিশ্রণের যে ভলিউমটা এটা ভাগ করলে তোমার মিশ্রণের ঘনমাত্রা চলে আসবে। বি পাত্রের দ্রবণে এটা দ্রবণ যোগ করলে মিশ্রণের প্রকৃতি কেমন হবে? সেম কোশ্চেন, তোমাকে এইটাকে প্রথমে ঘনমাত্রা বের করে নিতে হবে, ভলিউম দিয়ে দিছে, দেখতে হবে অবশিষ্ট থাকে কিনা, প্রকৃতিটা দেখাতে হবে। এখানে কি বলছে, জেড পাত্রে কি ছিল, এটা ছিল জেড পাত্রে এত ml পানি যোগ করলে ঘনমাত্রা কত ppm হবে। জেড পাত্রে পানি যোগ করছে, তাইলে এটা ঘনমাত্রা কি হবে? এটা ঘনমাত্রা এখন ppm এ বের করতে বলছে। কিভাবে করবা তুমি এটা? কিভাবে করবা? ঘনমাত্রা বলছে দেওয়া আছে তেমন কি কিছু না, দেখো 0.4 এটাকে তুমি প্রথমে মোলারিটি বের করতে পারবা। 0.4 100। 10 ডিভাইড বাই মোলার ভর, মানে হচ্ছে তোমার 23 16 40, তাই না? জি। তুমি এটা 23 ঘনমাত্রাটা বের করলা, 40। হ্যাঁ। ঘনমাত্রাটা বের হলো। এখন ধরো তোমাকে 40 ml পানি যোগ যোগ করতে বলছে, যোগ করার পরে এটা কি লঘু হয়ে যাবে আরো, 0.6। ঘনমাত্রাটা কমে যাবে আরো। জি, পানি যেহেতু যোগ তাহলে করছে। এখানে তুমি যে ঘনমাত্রাটা পাইছো 0.4 ইন্টু 10 ডিভাইড বাই 40, 0.1 পানি যোগ করলে এই ঘনমাত্রাটা আরো কমে যাবে, ওইটা প্রথমে তোমাকে বের করতে হবে। রৈখিক নিয়মে বের করতে পারো, তুমি চাইলে এই C1V1 দিয়েও বের করতে পারো। ধরো এটা V1, এটা ছিল হচ্ছে C1, 40 ml যোগ করার পর তুমি কি হচ্ছে 40 প্লাস 10 আগের 10 মানে 50, এটা তোমার কি V2, তোমাকে C2 বের করতে হবে। এভাবে বের করতে পারো, বুঝছো? C1V1 ইকুয়ালস টু C2 C2 যোগ V2। করলে তোমার V2 হচ্ছে ধরো 50, এটা হচ্ছে 40, এটা 0.1, তাহলে তুমি এটা ভ্যালু পেয়ে যাবে। এটা বলো 0.1 ইন্টু 40 ডিভাইড বাই 0.1 ইন্টু 10, এটা 10 ডিভাইড বাই 50, তুমি পাবা ঘনমাত্রা 0.02। তাহলে ঘনমাত্রা 0.1 থেকে 0.02 মোলার হয়ে গেছে। এখন তোমাকে বলছে এটা ppm এ দেখাইতে, তাহলে এত মোলার মানে কি 0.02 মোল পার লিটার। তাহলে মোল পার লিটার এটাকে যদি তুমি 40 দিয়ে গুণ করো তাহলে তুমি পাবা 0.8 গ্রাম পার লিটার। তুমি যদি আরো 1000 দিয়ে গুণ করো তুমি পাবা 800 মিলিগ্রাম পার লিটার বা 800 ppm, বুঝছো? জি ভাই। এক্স পাত্রের দ্রবণে এই দুইটা পাত্র যোগ করলে দেখো, এক্স পাত্রের দ্রবণে এক্স পাত্রে ছিল সালফিউরিক অ্যাসিড এন্ড এই দুইটা হচ্ছে ক্ষার, দুইটা যোগ করলে মিশ্রণের প্রকৃতি কি হবে? দেখো দুইটা আলাদা ক্ষার, এটা একটা ক্ষার এটা একটা ক্ষার। এটা একটা খান। কিভাবে করবা? কিভাবে করবা?
প্রশমিত হবে কিনা এটা জিজ্ঞেস করতে বলছে। তেমন কিছুই না, একই জিনিসই, জাস্ট ক্ষার দুইটাকে একসাথে আলাদা কাউন্ট আলাদা করবা। বের করে নিতে। তো এটা ঘনমাত্রা বের করবা, এটা ঘনমাত্রা বের করবা, দুইটাকে 1 মোলারে কনভার্ট করে নিবা, কনভার্ট করে দেন এটা আগাবা। তেমন কিছু না, দুইটা ক্ষার দিছে জাস্ট। আর তুমি একটা একটা করেও আগাইতে পারো। ধরো তুমি প্রথমে, যেহেতু দেখো এখানে একটা দ্বিক্ষারীয়, একটা একক্ষারীয়, দ্বিঅম্লীয় একটা এক অম্লীয়, তাই না? একটা NaOH, এটা একটা OH দিবে, এটা OH দেয় একটা, এটা এটা দেয় হচ্ছে দুইটা, রাইট? এদের তো ইয়া আলাদা, যোজনী আলাদা, এটার যোজনী 2, এটার যোজনী 1। সো এদের তো বিক্রিয়া করতে যে আমার ঝামেলা হবে। তুমি যেটা করবা, প্রথম একটা একটা করে আসবা। ধরো তুমি এটা বের করছো, এটার সাথে প্রথমে দেখো এটা কতটুকু লাগে। ধরো এটা পুরোপুরি শেষ হয়ে গেল, এটা কিছু অবশিষ্ট থাকবে অ্যাসিডটা। জি। দেন আবার এটার সাথে ওই অবশিষ্ট অ্যাসিডটুকু দেখো। আবার বিক্রিয়া। কথা হচ্ছে আমার, প্রথমে এটার সাথে অ্যাসিডটা দেখো। ধরো ক্যাউসিক সোডা পুরোপুরি প্রশমিত হয়ে গেল, অ্যাসিড কিছু বাকি থাকলো, কতটুকু বাকি থাকলো এটা মাথায় রাখো। দেন দ্বিতীয় ক্ষারটার সাথে আবার ওটা করো। তাহলে কি এখানে এখন বোঝা যাবে অ্যাসিড অবশিষ্ট থাকতেছে নাকি ক্ষার অবশিষ্ট থাকতেছে। যদি অ্যাসিড অবশিষ্ট থাকে তাহলে অম্লীয়, যদি ক্ষার অবশিষ্ট থাকে তাহলে ক্ষারীয়। তোমার প্রসেস ইজি হয়ে যাবে দুইটা একসাথে কাউন্ট করার থেকে। বুঝছো? এটা করে দেখবা। এখানে কি বলছে, 1 গ্রাম অম্লীয় এফি সালফেট মোলার দ্রবণ এক্স পাত্র ওয়াই পাত্রের দ্রবণে H2CO2 যোগ করলে সংঘটিত চারণ বিজারণ বিক্রিয়া। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে অক্সালিক অ্যাসিডের বিক্রিয়া জারণ বিজারণ দেখাইতে বলছে। এককের বিজারক পদার্থটিকে জারিত করতে এটার কত মিলি প্রয়োজন হবে এটা বের করতে বলছে। ক্যালকুলেশন, বিজারক পদ্ধতি উদ্দীপকেরটা মানে এইটার সাথে এইটারটা বের করতে বলছে। এখানে তোমাকে জারণ বিজারণ দেখাইতে বলে নাই, বাট তোমাকে ইয়াটা বের করতে বলছে। তুমি যদি কয়টা ইলেকট্রন আদান প্রদান হয় এটা জানো তাইলেই তোমার ওইটাই এনাফ। তারপরে কি বলছে দেখি 17 নম্বরে। 1 নম্বরে ঘনমাত্রা ppm এ, এটা বললাম ঘনমাত্রা তো। ppm এ 20 ml এ 2.2 গ্রাম আছে 20 ml এ। তাহলে গ্রাম পার মিলিলিটার, গ্রাম পার মিলিলিটার, এটাকে তোমাকে হচ্ছে মিলিগ্রাম পার লিটারে নিয়ে আসতে হবে। তুমি ppm ডিরেক্টলি পেয়ে যাবা, ইউনিট চেঞ্জ করলে ppm পেয়ে যাবা। দেন এক ও দুই পাত্রের জন্য মিশ্রণের প্রকৃতি কেমন হবে, একটা অ্যাসিড একটা ক্ষার মিশ্রিত করতে হবে, দেখতে হবে, গুণ করবা, 1 মোলার নিয়ে আসবা, দেখবা কোনটা অবশিষ্ট থাকে, কমেন্ট করবা। একই জিনিস বারবার ঘুরে ফিরে আসছে, টুকটাক একটু চেঞ্জ হইতে হতো। এ ও বি দ্রবণ দ্বারা অমৃত ও মিশ্রণ সংঘটিত বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন জারণ বিজারণ দেখাইতে বলছে। এ বি এর পটাশিয়াম একই। পারম্যাঙ্গানেট, অম্লীয়, দেখো অম্লীয় মিশ্রণ, এটা তো মেনশন করতে হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে অম্লীয় হবে নাকি ক্ষারীয়, ওই জন্য মেনশন করছে। সাথে অক্সালিক অ্যাসিড। দেন বলছে এ ও বি এর দ্রবণের সাহায্যে সি দ্রবণে এফি এর পরিমাণ নির্ণয় করো। এই দুটোর সাহায্যে সি দ্রবণে এফি কত আছে এটা বের করতে বলছে। ওকে, এখন দেখো দুইটার সাহায্যে বের করতে বলছে, তার মানে কি দুইটাই আমার লাগবে? দুইটা যেহেতু দুইটা সাহায্যে বলছে। দুইটার সাহায্যে বলছে তার মানে কি দুইটাই আমার প্রয়োজন? উম, দুইটা মিলে একটু সমতাকরণ করতে হবে। হুম, আরে দুইটার সাহায্যে বলছে এই কারণে দেখো, তোমার এটা কি, এটা তো জারণ হয়, জি। এটার বিজারণ হয়, এটার আবার জারণ হয়, জারণ। এটার জারণ হয়, এটার বিজারণ হয়, এটার জারণ হয়। তাইলে আমার এর সাথে তো এর বিক্রিয়া দিয়ে কোনো লাভ নেই, তাই না? এর সাথে এর বিক্রিয়া করতে হবে অথবা এর সাথে এর বিক্রিয়া করতে হবে। তা জি। আমার পরিমাণটা চাইছে কার, এর, এফি এর পরিমাণ নির্ণয় করো। ঝামেলার কোথায়, কেন তিনটা ইউজ করতে বসে, কারণ হচ্ছে এইটা ঘনমাত্রা দেওয়া নাই। তো তোমাকে প্রথমে মানে এই দুইটা থেকে এটা এটার ঘনমাত্রা বের করতে হবে, অনুমাত্রা বের করে নিতে হবে। তারপরে এই দুইটা থেকে এটার পরিমাণ বের করতে হবে। বুঝছো? ওই জন্য বলছে বুঝছি ভাই। এটা ইউজ করতে। Okay, এরপর কি বলছে দেখি, ppm এককে নির্ণয় করো পি পাত্রেরটাকে। এই যে এম এ দেওয়া আছে মোল পার লিটার,
মিলিগ্রাম পার লিটার নিলেই ppm চলে আসবে। আর যদি গ্রামে দেওয়া থাকতো তাহলে গ্রাম ডিভাইড বাই ভলিউম করলে তুমি গ্রাম পার মিলিলিটারে বা মিলিটারে পাইতা, ওইটাকে মিলিগ্রাম পার লিটারে নিতে হইতো। বিস্তৃত করলে প্রকৃতি কেমন হবে? আবারও সেম কোশ্চিন। এখানে কি বলছে, 1 ও 2 এর মধ্যে আয়ন ইলেকট্রন জারণ বিজারণ দেখাইতে বলছে। 1 আর 2 KMnO4 অক্সালিক অ্যাসিড, এটাই ঘুরে ফিরে আসতেছে। 1 ও 2 ব্যবহার করে 3 পাত্রের ওই এই কোশ্চিনটাই, এই কোশ্চিনটা সীমিত। ছবি দিয়ে দিছিল, এখানে হচ্ছে ইয়া দিয়ে দিছে, লিখে দিছে আর কি। ওকে, 21 নাম্বারে তো নাই, আচ্ছা সমস্যা নেই। তো তুমি যেটা করবা, তুমি হচ্ছে কয়টা বাজে, এখন দরকার নাই দেখার। তুমি হচ্ছে যেহেতু চ্যাপ্টার 3 তোমাকে পড়তে বলি নাই, তারপরও চ্যাপ্টার 3 দেখলাম। জি তুমি কালকে হচ্ছে আমরা চ্যাপ্টার 3 এর ওই যে প্রশমনের পার্টটুকু দেখবো নি, আর চ্যাপ্টার 4 এর আচ্ছা লাস্টটুকু করে চ্যাপ্টার 4 এর এই যেগুলো দিছো ওগুলো দেখে ফেলবো সকালবেলা বা রাতে যখনই হোক, ওইটা আচ্ছা কালকে করবো। করার পর তুমি চ্যাপ্টার 3টাও একবার রিভিশন দিয়ে দিও। এরপর তুমি যেটা করবা, আহ, কালকে আমরা চ্যাপ্টার 4 দেখার পরে তুমি চ্যাপ্টার 3 আর 4 এর আরো যে কোশ্চেন গুলো আছে ওগুলো একটু জি পড়বা। দেখ, পড়ার পরে আর কি তুমি চ্যাপ্টার 3 4 পড়বা, এই শুরুর দিকের কোশ্চেন গুলো আগে সলভ করবা, এগুলো তো লেটেস্ট। লেটেস্ট ধরো এক ইয়ার প্রথমে পুরোটাই সলভ করবা, দেখবা তুমি পারতেছো কিনা। ওটা করার পরে তুমি দেখবা হচ্ছে তার আগের ইয়ারের গুলা কি একই রকম কিনা আর নতুন কিছু আছে কিনা। যদি নতুন কিছু পাও তাহলে ওগুলো আমাকে দিও। এরপরে হচ্ছে আমরা চ্যাপ্টার 2 এর যেগুলো বাকি ছিল ওগুলো আবার শুরু করবো। আর আচ্ছা মাঝখান দিয়ে গ্যাপ নিয়ে ধরো এরকম একদিন একদিন করে তোমার এরকম বোর্ড কোশ্চেন দেখবো আর কি। কারণ আচ্ছা এগুলা এগুলা দেখতে হবে, এগুলো না দেখলে মাথায় ঢুকবে না। মনে থাকে না ভাই, মানে একটু বিক্রিয়াগুলো। ভাইয়া বইয়ে তো কেমিস্ট্রি বইয়ের কন্টেন্ট অনেক, বুঝছো? তুমি বোর্ড পরীক্ষায় চাইলেও সবকিছু মাথায় নিয়ে যাইতে পারবে না, তোমাকে একটু ট্রিক নিয়ে পড়তে হবে। তোমাকে মার্ক করে রাখতে হবে তোমার কি কি পড়ে যাওয়া লাগবে। মানে ধরো তুমি, মানে বলা তো যায় না, ধরো পরীক্ষার আগে একটু অসুস্থ হয়ে গেল, তাই না? পুরাটা হয়তো জি ভাই। কভার করতে পারবে না, তখন তুমি তো জানো কি আসে, তুমি জাস্ট ওই জিনিসগুলো দেখে চলে যাবা, প্যারাই থাকবে না। যে কোনো পরীক্ষায় তুমি যদি জানো একটা জায়গায় কোথায় 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 কোশ্চিন আসে, তুমি তো সবার আগে ওই পার্টগুলো পড়বা। জি ভাই। আজে বাজে পার্ট পড়ে তো আমার কোনো লাভ হচ্ছে না। আমার যেগুলো থেকে কোশ্চিন আসতেছে ওগুলো আমি সবার আগে কমপ্লিট করব। এরপরে আমার যদি সময় থাকে আমি হাবিজাবি পার্ট পড়বো, না থাকলে আমি পড়বো না। ঠিক আছে? জি ভাই। ওকে, তাইলে রেস্ট নাও। সকালে দেখি, সকালে 11টা 12টার দিকে আমি নক দিব, আচ্ছা ভাই। না পাইলে রাতে। ঠিক আছে। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ।